কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের গতকালকে আলোচনা করছিলাম কোনটা? নিউ ক্লাসিসিজম আর রোমান্টিসিজমের প্রশ্ন 3টা। রোমান্টিক 14, 15, 16। আচ্ছা, তারপরে রোমান্টিক এজ নিয়ে আলোচনা করছিলাম। তাহলে রোমান্টিক এজের পূর্ববর্তী এজ কি? নিউ ক্লাসিক্যাল এজ। কি পরে কি বললেন? ফেসবুক লাইভে যারা দেখতেছেন, সাউন্ড কি ঠিক আছে? করে দাও। সাউন্ড আসতেছে, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ও বাবা, ফেসবুক লাইভে আছে। এবং লাইভটা শেয়ার করে দিতে পারেন, বন্ধুদের মেনশন করে দেন। ওকে, গত ক্লাসে আলোচনা করছিলাম আমরা রোমান্টিক পিরিয়ড সম্পর্কে। রোমান্টিক পিরিয়ডের কয়েকটা প্রশ্ন আলোচনা করছিলাম। তার পূর্ববর্তী এজ হচ্ছে আমাদের নিউ ক্লাসিক্যাল এজ। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমরা পড়বো এখন। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখানে স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। নিও ক্লাসিসিজম বলতে আসলে যে জিনিসটা বোঝায় যে এখানে দুইটা শব্দের কম্বিনেশনে এটা নিও ক্লাসিক্যাল বা নিও ক্লাসিসিজম। অর্থাৎ এখানে কয়টা শব্দ রয়েছে? দুইটা শব্দ রয়েছে। নিও শব্দের অর্থ হচ্ছে নিউ, আর ক্লাসিক বা ক্লাসিসিজম যেটাকে বোঝায় সেটা এখানে একজন ব্যক্তির কথা উল্লেখ রয়েছে, ওয়েবস্টার। কে? ওয়েবস্টার। তার একটা ডিকশনারি রয়েছে, তার ডিকশনারি অনুযায়ী অর্থাৎ অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোম, অর্থাৎ অ্যানশিয়েন্ট প্রাচীন গ্রিক এবং রোমের যে লেখার যে স্টাইল রয়েছে, তাদের যে লেখাগুলা রয়েছে সেগুলাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল রাইটিং। গত ক্লাসে আলোচনা করছিলাম এই বিষয়ে। কথা বলেন। ভাইয়া কি বললেন, আরেকবার যদি বলতেন। ক্লাসিক্যাল বা ক্লাসিসিজম জিনিসটা কি গত ক্লাসে আলোচনা করছিলাম, বলছিলাম। না, খুব বেশি করেননি। ওই পার্থক্য করাতে গিয়ে যেখানে যা যা ছিল সেটা একটু বলছেন আর কি। কি বলছিলাম পার্থক্য করতে গিয়ে, কি বলছিলাম? আম, পার্থক্য করতে গিয়ে বলছিলেন যেটা মানে রোমান্টিসিজম তো হচ্ছে আপনার দ্য বিলিভ দ্যাট ইমোশন ইমাজিনেশন ইজ সুপিরিয়র টু রিজন, আর এটার ক্ষেত্রে হচ্ছে লজিক রিজন এটাই বেশি কাজ করবে। এখানে হচ্ছে নেচারের বদলে সোসাইটিটাই বেশি হচ্ছে প্রাধান্য পায়। ক্লাসটা শেষ করে জানাচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ক্লাসিক শব্দটার অর্থ কি? ক্লাসিক, হোয়াট ইজ ক্লাসিক? ক্লাসিক বলতে কিছু বলি নাই আপনাদের? দ্রৌপদী। গত ক্লাসে কারা কারা ছিলেন? সবাই ছিলেন? ছিলাম ভাইয়া। সবাই থাকলে তো বলতে পারার কথা যে ক্লাসিক জিনিসটা আসলে কি। বলতে পারতেছেন না কেন আপনারা? ক্লাসিক বা ক্লাসিক্যাল যে জিনিসটা আমি বলছিলাম, যে ক্লাসিক শব্দটা আসলে দুইটি অর্থ বহন করে। সেটা হচ্ছে একটা ক্লাসিক, সব থেকে ভালো, যেটা যে এটা হচ্ছে ক্লাসিক রাইটিং, সব থেকে ভালো। আর এটা হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমের যে সাহিত্যকর্মগুলো রয়েছে
তাদের সাহিত্যকর্মগুলোকে অনুসরণ করে যদি কোনো কিছু লেখা হয়, তাদের স্টাইল, ম্যানার, তাদের ফর্ম অনুসরণ করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল রাইটিং। এভাবে কি বলছিলাম, মনে পড়তেছে? জি Okay. তো এটা হচ্ছে ক্লাসিক্যাল। তো ঠিক সেরকম সেটা এই যে নিও ক্লাসিক্যাল রয়েছে, এখানে আমাদের প্রশ্ন রয়েছে ডিসকাস দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি অফ দ্য নিও ক্লাসিক্যাল এজ। নিও ক্লাসিক্যাল এজের পোয়েট্রির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কি কি ছিল সেগুলো আলোচনা করতে বলছে। তো প্রথমত এখানে দেখা যাচ্ছে দ্য টার্ম নিওক্লাসিক্যাল ইজ এ কম্বিনেশন অফ টু ওয়ার্ডস। এখানে দুইটা ওয়ার্ড মিলে নিওক্লাসিসিজম শব্দটি গঠিত, একটা নিও, একটা হচ্ছে ক্লাসিক। নিও শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ যেটা নিওস থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নিউ অথবা ইয়াং, অর্থাৎ নতুন। while the word classics, ক্লাসিক শব্দটা দ্বারা কি বোঝায়? অ্যাকর্ডিং টু ওয়েবস্টার ডিকশনারি, ওয়েবস্টারের যে ডিকশনারি রয়েছে এটা দ্বারা আসলে এটা বোঝায় রিফার্স টু দ্য স্টাইল and works of the ancient authors of Greece and Rome. রোমের যে লেখকরা রয়েছে, ancient প্রাচীন রোমের এবং গ্রিসের যে লেখকরা রয়েছে তাদের স্টাইল এবং তাদের যে কাজটাকে ফলো করা হয় বা বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল বা ক্লাসিক। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। টু কম্বাইন দিস ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে একসাথে করে উই গেট দ্য মিনিং অফ নিওক্লাসিসিজম অ্যাজ দ্য রিবার্থ অ্যান্ড রেস্টোরেশন অফ ক্লাসিসিজম। অর্থাৎ এখানে এই দুইটা শব্দকে একত্রে করে আমরা যেটা পাবো যে নিওক্লাসিসিজম জিনিসটা হচ্ছে এরকম রিবার্থ অ্যান্ড রেস্টোরেশন, অর্থাৎ রিবার্থ পুনর্জন্ম অথবা পুনরুদ্ধার ক্লাসিসিজমের। অর্থাৎ ক্লাসিসিজম জিনিসটা তো বোঝা গেছে যে অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমান যে সাহিত্যকর্ম আছে তাদেরকে অনুসরণ করা। এই জিনিসটাকে, এই বিষয়টাকে পুনর্জন্ম বা পুনরুজ্জীবিত করা বা উদ্ধার করার যে বিষয়টা নিওক্লাসিসিজম দ্বারা সেটাই বোঝাচ্ছে। হেন্স নিওক্লাসিসিজম ইজ দ্য মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে এক প্রকার একটা আন্দোলন, ইংরেজি সাহিত্যে একটা আন্দোলন যেটি মূলত which laid immense emphasis on revival of the classical spirit during the period between 1680 and 1798, অর্থাৎ রোমান্টিক এজের পূর্ববর্তী সময় পর্যন্ত, অর্থাৎ যেটি 1680 থেকে 1798 সালের মধ্যে এই যে ক্লাসিক্যাল যে ধ্রুপদী চেতনা রয়েছে এটা পুনরুজ্জীবনের উপর জোর দেয়, এমফাসাইজ করে, জোর দেয়। Neoclassicism implies actually a return to the classical spirit, the spirit of ancient Greek and Rome. অর্থাৎ এই যে নিওক্লাসিসিজম আছে, নিওক্লাসিকবাদ আছে, এটা আসলে মূলত গ্রিক এবং রোমের যে চেতনা রয়েছে এটাকে কি বোঝায়? প্রত্যাবর্তন বা ফিরিয়ে নিয়ে আসার যে প্রবণতাটা রয়েছে সেটাকে বোঝায়। বোঝা গেছে? ইন্ট্রোডাকশন কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া এটা তো দেখা যাচ্ছে না, আপনার নেট, প্রশ্নটা তো দেখা যাচ্ছে না। আপনার নেটের প্রবলেম। প্রশ্ন দেখতে পাচ্ছেন না? প্রশ্ন যেখানে পড়তেছি ওখান থেকে তো দেখতে পাবেন না, ক্রস করে ফেলছি। প্রশ্নটা কি ছিল? ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, ডিসক্রাইব দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন পোয়েট্রি নিওক্লাসিক্যাল এজ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, বৈশিষ্ট্যগুলা, পোয়েট্রির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কি কি? রেশনালিজম বলতে আসলে যুক্তিবাদ। আমরা জানি যে নিওক্লাসিক্যালের মধ্যে রাইটাররা তারা কি লজিক এন্ড রিজন। লজিক বলতে কি বুঝি আমরা? যুক্তি। রেশনালিজম যুক্তি। তারা ইন্টেলেক্ট বুদ্ধির উপরে এবং যুক্তির উপরে কি করত? প্রাধান্য দিত। তারা একটা অর্ডার মেনটেন করতো। অর্ডার বলতে নিয়ম ফলো করত, রুলস ছিল, রেগুলেশন ছিল, এগুলো যে জিনিসগুলো তারা ফলো করতো। কারা? নিওক্লাসিক্যাল এজের রাইটাররা। অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি ক্লাসিক্যাল যে বিষয়টা, ক্লাসিক্যাল তারা কি চাচ্ছে যে ক্লাসিক্যাল অর্থাৎ অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমান যে সাহিত্যিকরা রয়েছে তাদেরকে অনুসরণ করার চেষ্টা করতেছে, এবং তারা সব থেকে বেশি যে জিনিসটাতে জোর দেয়
সেটা হচ্ছে লজিক, যুক্তি অ্যান্ড ইন্টেলেক্ট, বুদ্ধির উপরে। যেমন আমরা রোমান্টিসিজমে পড়লাম যে তারা মূলত এই বিষয়গুলোতে কোনো জোর দেয় না, তারা হাই ইমাজিনেশন, নেচারের প্রতি জোর দিচ্ছে, ইমাজিনেশনের প্রতি জোর দিচ্ছে, ফিলিংস এন্ড ইমোশনের প্রতি জোর দিচ্ছে। ঠিক বিপরীত ঘটনাটা ঘটে এদের ক্ষেত্রে। এদের নিয়ম নীতি রয়েছে, নিয়ম মেনটেন করে তারা, তারা হুদাই কোনো কিছু বলে না, তারা অবশ্যই যুক্তি দেখিয়ে কোনো কিছু বলে। তাদের ডিকশনের ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখেছি নিওক্লাসিক্যাল এজের সাথে রোমান্টিক এজের। নিওক্লাসিক্যাল এজের মধ্যে ডিকশন, তাদের যে শব্দ চয়ন ছিল এটা একটু হাই ছিল, হাই রিচ ওয়ার্ড তারা ইউজ করতো। অন্যদিকে আমরা রোমান্টিসিজম বা রোমান্টিক এজের পোয়েট যারা রয়েছে তারা কি করতো, জেনারেল ওয়ার্ড গুলো প্রয়োগ করতো এবং তাদের মধ্যে কোনো ধরনের লেখার মধ্যে ফ্রিডম ছিল, তাদের মধ্যে টোটালি লেখালেখির মধ্যে ফ্রিডম ছিল, কোনো নিয়ম নীতি ছিল না। ওকে, পড়ি আমরা। রেশনালিজম ইজ দ্য মোস্ট এসেনশিয়াল ফিচার অফ নিওক্লাসিক্যাল পোয়েট্রি। এই নিওক্লাসিক্যাল পোয়েট্রির মধ্যে এই যুক্তিবাদটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটা বৈশিষ্ট্য। Neoclassical poets viewed reason as a spring of learning, knowledge and inspiration for their poetry. অর্থাৎ এই যে নিওক্লাসিক্যাল কবিরা তারা যুক্তিকে তাদের কবিতার শিক্ষা, জ্ঞান এবং অনুপ্রেরণার মূল উৎস হিসেবে দেখেছেন। কি কি বলছে? এই যে শিক্ষা, জ্ঞান এবং অনুপ্রেরণার মূল উৎস হিসেবে নিওক্লাসিক্যাল পোয়েট যারা ছিল তাদের কবিতার মধ্যে বা তাদের লেখার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সহকারে তারা সেই বিষয়টি দেখেছে। In neoclassical poetry is the reaction against the Renaissance style of poetry. অর্থাৎ নিওক্লাসিক্যাল কবিতা হলো যে রেনেসাঁ পুনর্জন্ম যে ছিল আমাদের, এই যে তাদের যে স্টাইল ছিল এদের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া। In neoclassical poetry, in neoclassical poetryর মধ্যে রিজন এন্ড ইন্টেলেক্ট আর ডমিনেন্ট এলিমেন্ট। যে কথাটা বলছিলাম আগে আমি, যে তারা মূলত যুক্তি এবং বুদ্ধি এই বিষয়টার উপরে বা এই উপাদানগুলোর উপরে বেশি প্রভাবশালী ছিল, বা এগুলোতে বেশি তারা এই বিষয়গুলোতে বেশি ডমিনেট করতো, ইনফ্লুয়েন্স ছিল এই বিষয়গুলোতে, এগুলোই বেশি তারা প্রয়োগ করতো। কি বলছি? রিজন এন্ড ইন্টেলেক্ট, যুক্তি এবং বুদ্ধি। বোঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া এরা ওই যে স্কলারলি অ্যালিউশন, তাদের একটা স্কলার বলতে আসলে কাদের বুঝি? পণ্ডিত ব্যক্তিদের বুঝি আমরা। তাদের মধ্যে একটা পাণ্ডিত্য ভাব রয়েছিল, এটার একটা ইঙ্গিত দেয়। কি দেয়? স্কলারলি অ্যালিউশন। দ্য নিওক্লাসিক্যাল poets always love to make use of scholarly allusion in their poetry. অর্থাৎ আমি বলছিলাম যে তারা কি রিচ ওয়ার্ড ব্যবহার করত। কি করত? রিচ ওয়ার্ড, অর্থাৎ খুব ভালো ভালো ওয়ার্ড, খুব কঠিন ওয়ার্ড সহজে বোঝা যায় এমন এগুলো ব্যবহার করতো না। ঠিক সেরকম বিষয়টা নিওক্লাসিক্যাল কবিরা তারা কি করত? সর্বদা তাদের কবিতায় তাদের এই পাণ্ডিত্যপূর্ণ ইঙ্গিত বা এই যে স্কলারলি এলিউশন, এই জিনিসটা তাদের কবিতার মধ্যে ব্যবহার করত। এলিউশন হেল্পড দ্য স্কলারলি অ্যাডমিশন, এটার শাব্দিক অর্থ কি? পাণ্ডিত্যপূর্ণ ইঙ্গিত। Allusions help them to convey their message to their readers effectively and easily. অর্থাৎ এখানে তারা যে অ্যালিউশন রয়েছে তাদের পাঠকদের কাছে তাদের বার্তা কার্যকরভাবে এবং সহজে পৌঁছে দিতে সাহায্য করত। দ্যাট ইজ ওয়াই, এই কারণে মূলত দেয়ার পোয়েট্রি ইজ ব্রিমিং উইথ প্ল্যান্টিফুল অ্যালিউশন টু ক্লাসিক্যাল রাইটার্স। অর্থাৎ এই কারণে মূলত কি তারা তাদের যে কবিতা রয়েছে এই ধ্রুপদী লেখকদের প্রতি প্রচুর পরিমাণের ইঙ্গিত বা ইশারা দিয়ে ভরপুর থাকে। অর্থাৎ তাদেরকে তো অনুসরণ করে ক্লাসিক্যাল রাইটারদের, তাদের যে স্টাইল, ম্যানার রয়েছে, ফর্ম রয়েছে, সেটা এই নিউ ক্লাসিক্যাল রাইটার যারা লিখতো, অর্থাৎ ক্লাসিক্যাল রাইটার যেভাবে লিখতো তাদের অনুসরণ করে তারা তাদের লেখার মধ্যে, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজের যে রাইটাররা তারা ইনক্লুড করতো, তাদের ফলো করতো, যা বোঝায়। ওকে, তাহলে স্কলারলি অ্যালিউশন আমরা বুঝলাম, বুঝতে পারছি আমরা সবাই?
হ্যাঁ জি মানে ভাইয়া। ক্লাসিক্যাল যা ছিল নিউ ক্লাসিক্যাল এসে তারা আরেকটু ঘষা মাজা করে আরেকটু উন্নত করছে এই যা, কিন্তু ওদেরকেই ফলো করছে, বিষয়টা এরকম তাই না? ওটাই, জি, ক্লাসিক্যাল রাইটারদের ফলো করছে। ডিডাকটিজম, ডিডাকটিজম বলতে আসলে কি বুঝি, যে আসলে এটা হচ্ছে শিক্ষাবাদিতা, শিক্ষা অর্থাৎ জ্ঞানী, যেটাকে বোঝায়। The neoclassical poets laid stress significantly on the didactic purpose of poetry. The neoclassical কবিরা তাদের উপদেশমূলক উদ্দেশ্যের উপর উল্লেখযোগ্যভাবে জোর দিয়েছিল। উপদেশ, এই উদ্দেশ্যে তারা মানে নিওক্লাসিক্যাল কবিরা তাদের যে কবিতা রয়েছে, কবিতার উপদেশমূলক উদ্দেশ্যের জন্য উল্লেখযোগ্যভাবে জোর দিয়েছিল। The neoclassical poet were chiefly concerned with the didactic aspects of their poetry, অর্থাৎ তারা কি নিওক্লাসিক্যাল কবিরা প্রধানত তাদের কবিতার শিক্ষাগত দিকগুলির সাথে সংশ্লিষ্ট ছিল বা যুক্ত ছিল। This is the reason, এটা হচ্ছে কারণ, most of neoclassical poetry is replete with didactism to a great deal, অর্থাৎ এটাই হচ্ছে একটা কারণ যেটা নিওক্লাসিক্যাল কবিরা অধিকাংশই এই যে উপদেশবাদে ভরপুর ছিল, উপদেশবাদে পরিপূর্ণ ছিল। দিস ইজ দ্য রিজন, মানে তারা তাদের কাব্যের মধ্যে উপদেশবাদ এটা কি ভালো জিনিস নাকি নেগেটিভ ভাইয়া? ভাইয়া এক মিনিট, বলছি উপদেশবাদ এটা কি ভালো জিনিস নাকি নেগেটিভ জিনিস? মানে বিরোধিতা করছে নাকি হেল্প করছে এরকম কিছু? অবশ্যই ভালো জিনিস, তারা উপদেশ দিচ্ছে, তারা জ্ঞানের কথা বলছে। উপদেশ বলতে আসলে কি, জ্ঞানটাকে আপনার জ্ঞান দেবে, আপনাকে আপনাকে বুদ্ধি দেবে। হ্যাঁ হ্যাঁ। ওনারা সেটা কি ব্যবহার আর করছে, ডিডাকটিজম এর অর্থ কি বললেন? শিক্ষাবাদ বিরোধী না কি বললেন? শিক্ষাবাদিতা, ওই সেম জিনিসটাই বোঝায়। শিক্ষাবাদিতা। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে রিয়েলিজম। রিয়েলিজম বলতে আসলে কি বুঝি আমরা? রিয়েলিজম বলতে কি বুঝি? বাস্তব কিছু, বাস্তব কিছু, বাস্তব। রিয়েলিজম বলতে আমরা বাস্তবতা যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলোকে বুঝি। রিয়েল থেকে রিয়েলিজম, বাস্তবতা। আচ্ছা, রিয়েলিজম ইজ দ্য, আচ্ছা এখানে এইটা বাদ হবে, হলমার্ক অফ নিওক্লাসিক্যাল পোয়েট্রি। তো রিয়েলিজমটা হচ্ছে, বাস্তবতাটা হচ্ছে নিওক্লাসিক্যাল পোয়েট্রি একটা আমরা বলতে পারি একটা বড় জায়গা, বা বলা যেতে পারে একটা মানে জায়গা জুড়ে রয়েছে বা একটা চিহ্নিত করে রয়েছে এই বাস্তবতা, বা একটা যে বড় জায়গা ধরে রয়েছে নিওক্লাসিক্যাল পোয়েট্রির মধ্যে। The neoclassical poets were hard realists and they presented the true picture of their society. তার মানে বাস্তবতা বলতে আসলে আমরা যে বিষয়টা বুঝি, যে নরমালি বুঝতে পারতেছি যে বাস্তবতা তার মানে অবশ্যই বাস্তব বিষয়গুলোই তুলে ধরবে, সত্য বিষয়গুলোই তুলে ধরবে, সেটাই বলতেছে এখানে। যে নিওক্লাসিক্যাল কবিরা তারা ছিল হার্ড রিয়েলিস্ট, কঠোর বাস্তববাদী ছিলেন, এবং তারা সমাজের কি করতেন, প্রেজেন্টেড দ্য ট্রু পিকচার অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের যে সত্যিকার চিত্রটি ছিল সেই চিত্র তারা তাদের কাব্যের মধ্যে তুলে ধরত। They didn't turn their eyes from the harsh realities of life. তারা কখনো কি জীবনের কঠিন বাস্তবতা থেকে তারা তাদের চোখ সরায় নেয়নি বা ফেরায়নি। They were keen observers and dwelt upon what they experienced with their open their poetry. অর্থাৎ এখানে বলতেছে যে তারা খুব ভালো পর্যবেক্ষক ছিল, প্রখর পর্যবেক্ষক ছিলেন, এবং তাদের কবিতায় খোলামেলা অভিজ্ঞতার উপর নির্ভর করতেন। অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্সের উপর তারা নির্ভর করতো, অর্থাৎ তারা বাস্তবতাটাকেই তুলে ধরতো, এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমি কারো কাছ থেকে শুনলাম সেটার উপর গুরুত্ব না দিয়ে আমি যা দেখলাম বা অভিজ্ঞতা অর্জন করলাম সেটার উপর বেশি গুরুত্ব দিত। ক্লিয়ার? জি ভাইয়া। That is why এ কারণে they have a very new observation of their society. এই কারণে তারা মূলত কি ছিল, তারা সমাজের প্রতি খুবই গভীর পর্যবেক্ষক হিসেবে অবস্থান করেছিল, বা মানে গভীর পর্যবেক্ষণ করেছিল। ওকে, রিয়েলিজম বুঝতে পারছি আমরা খুব ইজি।
অ্যাডারেন্স টু ক্লাসিক্যাল রুলস। অ্যাডারেন্স, এই যে অ্যাডারেন্স মানে মেনে চলা, অর্থাৎ ক্লাসিক্যাল নিয়ম মেনে চলা, এটা তারা সহজে বুঝে যাওয়ার কথা। দ্য নিউ ক্লাসিক্যাল পোয়েটস ওয়্যার আনডাউটলি গ্রেট অ্যাডারেন্স অফ ক্লাসিক্যাল রুলস। অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পোয়েটরা কি করতো, ক্লাসিক্যাল যে ধ্রুপদী যে নিয়ম কানুন ছিল এগুলো কি করতো, নির্দ্বিধায় তারা কি করতো, এগুলোকে নিঃসন্দেহে তারা অনুসরণ করেছিলেন, করেছিল কিনা? করেছিল তো। আচ্ছা, they went all out to revive the classicism in their poetry by following each and every rule of classicism. ক্লাসিসিজমের অর্থাৎ ধ্রুপদীর যে নিয়ম কানুন রয়েছে, তাদের কাব্যের মধ্যে যে নিয়ম কানুন রয়েছে, তারা সেটাকে খুব মানে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সম্পূর্ণভাবে তারা সেটা ফলো করার চেষ্টা করত, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য প্রচেষ্টা করেছিল। That is the reason, এই কারণটাই neoclassical poetry is also labeled as pseudo classical poetry। আমরা এটাকে কি বলতেছিলাম, সুডো ক্লাসিক্যাল পোয়েট্রি। সুডো বলতে আসলে ছদ্মবেশী, বা নিও বলতে আসলে কিন্তু ফলস বোঝায়, মিথ্যা বোঝায়। এই কারণেই নিও ক্লাসিক্যাল পোয়েট্রিটাকে কি বলা হচ্ছে, এর উপর একটা লেভেল মানে আমরা বলা যেতে পারে চিহ্নিত করা হয়, লেভেল বা মার্ক করা আছে যে ছদ্মবেশী বা মিথ্যা ক্লাসিক্যাল পোয়েট্রি আমরা এটা বলতে পারি। কিভাবে বলতে পারি? এই জন্য এর আগের ক্লাসে বলেছিলেন যখন আমাদের নিউ ক্লাসিক্যাল পড়ানো হয়েছিল সিউডো ক্লাসিক্যাল এজ, এই জন্য বলেছিলেন কি? জি জি, সুডো বা মিথ্যা, এই কারণেই বলা হয়েছিল যে আসলে তারা তো টোটালি আরেকটা জিনিসকে ফলো করতেছে, তাদের নতুন কোনো ক্রিয়েটিভিটি নাই, তাদের সেটার প্রতিচ্ছবি হিসেবে এখানে রিপ্রেজেন্ট করতেছে, সেটাই, তাছাড়া আর কিছু না। তাই সুডো ক্লাসিক্যাল পোয়েট্রি জিনিসটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। They respected the classical rules a great deal। তারা কি ক্লাসিক্যাল রুলটাকে খুবই গুরুত্ব সহকারে দেখতো এবং কি করতো, এটাকে এই যে নিয়মটা রয়েছে, এই যে তাদের যে ক্লাসিক্যাল রুলস রয়েছে, শাস্ত্রীয় যে নিয়ম তাদের ক্লাসিক্যাল রুলসের, এটাকে খুব ভালোভাবে সম্মান করতো বা এটাকে প্রয়োগও করতো তারা। এই জন্য এটাকে বলতেছে সুডো ক্লাসিক্যাল পোয়েট্রি বলতেছে। তাহলে এই যে ক্লাসিক্যাল রুলস অ্যাডারেন্স যে আছে, এটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ, হিরোইক কাপলেট, হিরোইক কাপলেট বলতে আসলে কি বুঝি আমরা? জানেন না কেউ? কি যেন বলছিলেন ভাইয়া, ভুলে গেছি। ড্রাইডেনের কি যেন হিরোইক গত ক্লাসেই বললেন, মনে নেই। হিরোইক কাপলেট বলতে আসলে আমরা হেক্সামিটার বুঝি। হেক্সামিটার অর্থাৎ আমরা পেন্টামিটার পড়ছিলাম তাই না? হেক্সামিটার অর্থাৎ 12টা মনোসিলেবল থাকবে। আইম্বিক পেন্টামিটার পড়ছি আমরা, আইম্বিক হেক্সামিটার অর্থাৎ 6টা করে থাকবে। কি মানে পেন্টামিটার বলতে 5টা মনোসিলেবল থাকে, 10টা মনোসিলেবল, তাহলে হেক্সামিটার হলে 12টা মনোসিলেবল থাকবে, 12টা মনোসিলেবল থাকবে, তার মানে হচ্ছে 6টা মিটার থাকবে, 6টা মিটার, সেটাকে বলা হচ্ছে হেক্সামিটার। এটা মূলত এপিকের ক্ষেত্রে লেখা হয়। তো এখানে কি বলতেছে যে হিরোইক কাপলেট ইজ অ্যানাদার হলমার্ক অফ ক্লাসিক্যাল পোয়েট্রি। এই হিরোইক কাপলেট যে রয়েছে এটা হচ্ছে এই ক্লাসিক্যাল যে নিউ ক্লাসিক্যাল পোয়েট্রি রয়েছে বা ক্লাসিক্যাল পোয়েট্রি রয়েছে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। The neoclassical poets, primarily poets, were responsible for reputation of heroic couplets in the history of English literature। অর্থাৎ তারা নিউ ক্লাসিজম যে রয়েছে, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল কবিরা মূলত কি করতো, ইংরেজি সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই যে হিরোইক আমাদের কাপলেট রয়েছে, হিরোইক কাপলেট ব্যবহারের জন্য রেসপন্সিবল ছিল, বা তারা এটা ব্যবহার করতো বা দায়ী ছিল, তারা ব্যবহার করতো, দ্যাট মিনস তারা ব্যবহার করতো, বা এই হিরোইক কাপলেট ইংরেজি সাহিত্যে এই নিউ ক্লাসিক্যাল যে পোয়েটস রয়েছে তারা তাদের কবিতার মধ্যে ব্যবহার করতো। বোঝা গেছে ব্যাপারটা না বোঝেন নাই? বুঝছি। They were the champion of heroic couplet। তারা ছিল এই হিরোইক কাপলেট ব্যবহারে মাহির ছিল, চ্যাম্পিয়ন ছিল।
No poet in the history of English literature can compete with the master in neoclassical poet in handling heroic couplet. ইংরেজি সাহিত্যের কোনো কবি নেই যারা মূলত এই হিরোইক কাপলেট ব্যবহারের ক্ষেত্রে নিওক্লাসিক্যাল পোয়েটদের সাথে প্রতিযোগিতা করবে। ড্রাইডেন এন্ড প্রোপ আর কনসিডার্ড অ্যাজ দ্য রিয়েল মাস্টার অফ হিরোইক কাপলেট। এখানে দুইজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, ড্রাইডেন, জন ড্রাইডেন আর একটা হচ্ছে আলেকজান্ডার পোপ। তাদেরকে বিবেচনা করা হয় যে রিয়েল মাস্টার, অর্থাৎ খুবই এই হিরোইক কাপলেট ব্যবহারের মাহির হিসেবে তাদেরকে ব্যবহার করা যায়, তাকে মাস্টার হিসেবে বিবেচনা করা হয়। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। Poetic diction. Poetic diction. Poetic diction of neoclassical poetry is completely different from the romantic poetry. আমরা গত ক্লাসেও বলছিলাম যে poetic diction, এদের যে poetic diction হচ্ছে the choose of the words, the chosen of the words, আপনি কোন শব্দটা গ্রহণ করবেন, শব্দ চয়ন। অর্থাৎ এই যে poetic diction of neoclassical poetry is completely different from that of romantic poetry. romantic poetry poetic diction শব্দ চয়ন বা romantic poetry কবিতার যে ভাষা, আর অন্যদিকে নিওক্লাসিক্যাল পোয়েট্রি যে কবিতার ভাষা টোটালি ডিফারেন্ট, টোটালি ভিন্ন। ইন রোমান্টিক পোয়েট্রি দ্য ডিকশন অফ ফ্লেক্সিবল অ্যান্ড ইজি টু আস, অর্থাৎ রোমান্টিক পোয়েট্রিতে তাদের শব্দচয়ন রয়েছে, এটা আমাদের জন্য সহজবোধ্য, এটা আমরা সহজে ব্যবহার করতে পারি, সহজে বুঝতে পারি। ওয়াইল দ্য নিওক্লাসিক্যাল পোয়েট্রি, অন্যদিকে নিওক্লাসিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে কি ইট ইজ রেস্ট্রেন্ট। রেস্ট্রেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? তাহলে সংযত, সংযত, কনক্রিট এন্ড রিজিড, অর্থাৎ আমরা যেটা আসলে অস্পষ্ট বা আমরা খুব বুঝতে সমস্যা সেই বিষয়টাকে বোঝাচ্ছে। The neoclassical poets were fond of using a different language for poetry. অর্থাৎ নিওক্লাসিক্যাল পোয়েটরা তারা কি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো তাদের কবিতার মধ্যে। অর্থাৎ আমি যে বলছিলাম যে রিচ ওয়ার্ড গুলো তারা তাদের কবিতার মধ্যে ব্যবহার করতো। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর কি আছে? নিওক্লাসিক্যাল poets rebelled against the wild access of Elizabethan and fantastic extravagance of the metaphysical poets. অর্থাৎ নিওক্লাসিক্যাল কবিরা এলিজাবেথান যে তারা এলিজাবেথান যারা রয়েছে এলিজাবেথে যে অবস্থান করত এবং তারা যে আদিভৌতিক কবিদের চমৎকার মানে অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট নিওক্লাসিক্যাল পোয়েট রেবেলড এগেইনস্ট কাদের বিরুদ্ধে? দ্য ওয়াইল্ড অ্যাক্সেস, খুব বাজেভাবে ব্যবহার করতো কারা? এলিজাবেথের এজের যে কবিরা ছিল তারা যে খুব বাজেভাবে ব্যবহার করতো অ্যান্ড ফ্যান্টাস্টিক এক্সট্রাভ্যাগেন্স অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট কাদেরকে বলা হয়? আদিভৌতিক কবিতা, আদিভৌতিক অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট তারা যারা মূলত ইউনিভার্সাল থিম গুলা ব্যবহার করে, যেটা মূলত কিভাবে শুরু হয়, কি বিষয়গুলা তুলে ধরা হয়। মেটাফিজিক্যাল ডেথ, লাভ, abrupt beginning, dramatic monologue, witty এক্সপ্রেশন। জি ভাই। মূল থিম কি ছিল? অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে মেটাফিজিক্যাল পোয়েট যারা ছিল এবং এলিজাবেথের এজের পোয়েট যারা ছিল তাদের বিরুদ্ধে মূলত তাদের একটা অবস্থান ছিল এই নিওক্লাসিক্যাল যে পোয়েট ছিল তাদের। They had a great respect for the classical writers and imitated much from them. অর্থাৎ এই যে ধ্রুপদী যারা অর্থাৎ ক্লাসিক্যাল যে লেখকরা ছিল তাদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ছিল এবং তাদের কাছ থেকে তারা অনেক কিছু কি করত? অনুকরণ করত। ইমিটেটেড মানে হচ্ছে অনুকরণ করা। অর্ডার, কারেক্টনেস এন্ড এস্টাবলিশড রুলস ওয়ার কেয়ারফুলি অবজার্ভ, এবং তারা এই যে নিয়ম নীতিক্রম বা নিয়ম, কারেক্টনেস সঠিকতা রয়েছে, এন্ড এস্টাবলিশড রুলস প্রতিষ্ঠিত যে নিয়মগুলো রয়েছে, ওয়ার কেয়ারফুলি অবজার্ভ এবং খুব এগুলা সাবধানে তারা ব্যবহার করত বা পালন করত। সেট phrases and reason were commonly used in their poetry. অর্থাৎ তারা কি তাদের কবিতায় এই যে অ্যাকসেপ্ট ফ্রেজ ব্যবহার করত এবং
রিজন, লজিক, যুক্তি ব্যবহার করত তাদের কবিতার মধ্যে। এগুলো তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল। বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। ফ্রেজ ব্যবহার করত, লজিক ব্যবহার করত অথবা লজিক, রিজন, যুক্তি ব্যবহার করত, এগুলো তাদের কবিতার মধ্যে থাকতোই। তাহলে এই হচ্ছে আমাদের characteristics of the general characteristics of in the poetry of neoclassical is. বুঝতে পারছি আমরা সবাই? জি ভাইয়া। জি ভাই। ফেসবুক লাইভে যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে দেন। সমস্যা, শেয়ার করে দিলে কি হবে, যারা ফেসবুক লাইভে দেখতেছেন তার তো হেল্প হচ্ছে কিনা, আপনাদের হেল্প হচ্ছে কিনা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারতেছেন। যারা তো আমাদের কোর্সের মধ্যে আছেন তারা অলরেডি জানার কথা, বুঝতে পারার কথা খুব ইজিলি, এগুলো পড়ানো হয়েছে, তাদের বেশ কিছু আগেই পড়ানো হয়েছে। ওকে, বাকি কেটা আপনার একটু সাম আপটা পড়ে নেবেন। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে why is neoclassical essay is called age of prose and reason? এই এজটাকে age of prose and reason বলা হয়। প্রোজ বলতে আসলে কি, গদ্য, তাই না? and reason, reason বলতে আসলে কি, যুক্তি। তো গদ্য এবং যুক্তির যুগ বলা হয় কেন? we explain with reference to ড্যানিয়েল ডিফো and জনাথন সুইফট। এখানে দুইজন ব্যক্তির নাম মেনশন করা আছে, যে ডিফো এন্ড সুইফট। ড্যানিয়েল ডিফো এবং সুইফটকে তাদের লেখাগুলাকে মেনশন করে মূলত আমাদের এটা এক্সপ্লেন করতে হবে। দেখি আমরা কি বলছে। ম্যাথিউ আর্নল্ড called the 18th century the age of prose and reason। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড নামের একজন ব্যক্তি রয়েছে, ভিক্টোরিয়ান এজের একজন ব্যক্তি। তিনি মূলত এই যে আমাদের নিওক্লাসিক্যাল এজটা রয়েছে, অর্থাৎ এই সময়টাকে বা এই যুগটাকে এজ অফ প্রোজ এন্ড রিজন বলেছে। মানে প্রোজ এই সময় প্রচুর পরিমাণে লেখা হতো এবং যুক্তি দ্বারা কঠিন পরিমাণে, খুব বেশি পরিমাণে ব্যবহার করতো। এই কারণে মূলত এই ম্যাথিউ আর্নল্ড তিনি এই কথাটা বলছেন যে এই সময়টা বা এই যুগটা এজ অফ প্রোজ এবং রিজন নামে পরিচিত। He implied no good poetry was written in this century। অর্থাৎ তিনি এখানে মনে করেন যে এই শতাব্দীতে বা এই সময়ে তেমন কোনো ভালো কোনো কবিতা লেখা হয়নি, খুব একটা ভালো কবিতা লেখা হয়নি। The 18th century was a great period for prose but not for poetry। অর্থাৎ এই 18th centuryটাকে বলা হচ্ছে মানে গ্রেট পিরিয়ড অফ প্রোজ, প্রোজের জন্য বিখ্যাত, পোয়েট্রির জন্য নয়। Prose dominated the literary realm। প্রোজ, গদ্য কি করত, তারা তাদের আধিপত্য এই সময়টা সাহিত্য জগতে, লিটারি রিলেম, সাহিত্য জগতে তারা এটার আধিপত্য বিস্তার করেছিল। প্রোজ, গদ্য, mass of the poetry of this age is prosaic বলতে আসলে প্রোজের মতো কবিতা লেখা, সেটাকে বলতেছে যে মোস্ট অফ দা পোয়েট্রি, অনেক বেশিরভাগ কবিতা গদ্যর কিছু ছোঁয়া রয়েছে বা গদ্যের মতো বোঝা যায়। This the prose became simple and comprehensible। অর্থাৎ যে গদ্য কি ছিল, এই প্রোজ সহজ সরল ছিল and comprehensible বলতে কি, বোধগম্য। ড্যানিয়েল ডিফো and জনাথন সুইফট were the some famous writer of that age। এবং ড্যানিয়েল ডিফো এবং জনাথন সুইফট এরা ছিল এই সময়ের বিখ্যাত রাইটার, লেখক। ডমিনেন্স অফ প্রোজ, এই বুঝতে পারছেন এটা ইন্ট্রোডাকশনটা সমস্যা মনে হচ্ছে? না ভাইয়া। ডমিনেন্স অফ বুঝতে পারছি প্রোজ, ভাইয়া। গদ্যের যে আধিপত্য ছিল সেটা আমরা দেখি একটু। লিটারি ক্রিটিক্স, ইকোনমিক্স, লেটার রাইটার্স, অ্যাসিস্ট, পলিটিশিয়ান, পাবলিক স্পিকার, ফিলোসোফার, হিস্টোরিয়ান্স, সায়েন্টিস্ট, বায়োগ্রাফার and public projector use the prose as a means of expression। অর্থাৎ এই যে ব্যক্তিদের কথা বলা হচ্ছে, ক্রিটিক্স থেকে শুরু করে সমালোচক, অর্থনীতিবিদ, চিঠি লেখক, প্রাবন্ধিক, রাজনীতিবিদ, পাবলিক স্পিকার অর্থাৎ সাধারণ ব্যক্তিরা, দার্শনিক, ইতিহাসবিদ, বিজ্ঞানী, যা বায়োগ্রাফি লিখে তাদের, এবং এই যে গদ্য প্রকাশের মাধ্যমে
ব্যবহার করা হয়। এগুলো সবগুলোই কি গদ্যর মাধ্যমে ব্যবহার করা হয়। এই যে যদি লেটার লিখে সেটা কি গদ্যের মতো করে লিখবে না? ইকোনমিক্স যদি আপনি অর্থনীতি সম্পর্কে লিখতে চান তাহলে আপনাকে গদ্যের মতো করে লিখতে হবে। আপনি যদি সাধারণ কোনো কথা প্রকাশ করতে চান তাহলে পাবলিক স্পিকার সাধারণ ব্যক্তিদের মতো করে আপনাকে প্রকাশ করতে হবে। যারা ভাষণ প্রদান করে তারা কি আসলে কবিতার মতো করে ভাষণ প্রদান করে নাকি গদ্যের মতো করে করে? দার্শনিক যারা তারা কিভাবে করে? গদ্যের মতো করেই করে। ইতিহাসবিদ যারা এগুলো গদ্যের মতো করেই করে। সায়েন্টিস্ট বিজ্ঞানী এরা কি কবিতার ভাষায় কবিতার মতো করে বলে প্রকাশ করে? সব এগুলো কি গদ্যের মতো করে গদ্যের মাধ্যমেই প্রকাশ করে। Moreover, the novel and the periodical paper are the two gifts of 18th century to English literature, and some of best prose of the age is to be found in its novel and periodical essays. অর্থাৎ moreover এখানে বলতেছে উপন্যাস এবং সাময়িক পত্র ইংরেজি সাহিত্যের জন্য এই 18 শতাব্দীর দুটি উপহার ছিল। কি উপন্যাস এবং কি নভেল এন্ড পিরিয়ডিক্যাল পেপার অর্থাৎ সংবাদপত্র আমরা যদি বলি উপন্যাস এবং সংবাদপত্র এই এডিশনতে গিফট ছিল উপহার ছিল এন্ড সাম অফ বেস্ট প্রোস অফ দ্য এজ ইজ টু বি ফাউন্ড ইন ইটস নভেল এন্ড পিরিয়ডিক্যাল এসে। অর্থাৎ এই সময়ে এই সব থেকে ভালো গদ্য হিসেবে সেরা গদ্য হিসেবে উপন্যাস এবং সাময়িক প্রবন্ধগুলোতে পাওয়া যায়। বোঝা গেছে বিষয়টা? তাহলে দুটি জিনিস নভেল এন্ড পিরিয়ডিক্যাল পেপার এই দুটো জিনিস এই সময় ব্যাপক পরিমাণে চলতো। ক্লিয়ার মাই ডিয়ার বাচ্চো? জি ভাইয়া। ওকে। জি ভাই। Social and political conduct of the age reflected the need of reason. অর্থাৎ সোশ্যাল এন্ড পলিটিক্যাল কন্ডাক্ট সমাজের সামাজিক এবং রাজনৈতিক আচরণ রিফ্লেক্টেড দ্য নিড অফ রিজন অর্থাৎ যে যুক্তির প্রয়োজনকে রাজনৈতিক আচরণ সামাজিক এবং রাজনৈতিক আচরণ যুক্তির প্রয়োজনকে কি করে রিফ্লেক্ট করে প্রতিফলিত করে। ইনটলারেন্স পলিটিক্যাল rivalry, religious antagonism, social quarrel, etc. অর্থাৎ এখানে বলতেছে যে 18% অহিংসতা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ধর্মীয় বৈরতা সামাজিক কোন্দল ইত্যাদি বিরাজ করেছিল এই সময়টাতে এই বিষয়গুলা বিরাজ করেছিল। Prevailing during the 18th century, all this issue and satirical expression in the work of the prose writer আর এই বিষয়গুলোই মূলত তারা কি প্রোজের মধ্যে তারা এই বিষয়গুলোই তুলে ধরেছিল কিভাবে satirical expression ব্যঙ্গ করে তারা তুলে ধরেছিল। So the social and political condition and intellectual and moral interpretation demanded an appropriate medium for expression and poetry was found inadequate to express the temperament of the age অর্থাৎ এখানে বলতেছে যে তাই আসলে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা বুদ্ধিভিত্তিক ও নৈতিক ব্যাখ্যা প্রকাশের জন্য উপযুক্ত দাবি করে এবং যুগের শালীনতা বজায় রাখার জন্য বা প্রকাশের জন্য কবিতাকে অপ্রতুল কবিতাটা খুব কম পরিমাণে পাওয়া যায়। এই জন্য ওই সময় এই সামাজিক এবং রাজনৈতিক কন্ডিশন এমন ছিল এই সামাজিক এবং রাজনৈতিক কন্ডিশন নিয়ে মূলত মানুষজন লেখালেখি করতো। আর এই সামাজিক এবং রাজনৈতিক কন্ডিশন অবস্থা তুলে ধরার জন্য আপনাকে একমাত্র বেছে নিতে হবে কি গদ্য এবং গদ্যটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এই গদ্যটাকে বেশি প্রাধান্য দেওয়ার লক্ষ্যে দিয়েছিল বলেই পোয়েট্রি খুব বেশি পরিমাণে পোয়েট্রি সে সময় প্রকাশ হয়নি সে কথাটাই বলেছে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। ওকে তারপরে এখানে রেফারেন্স কাদের চাইছে ড্যানিয়েল ডিফো এন্ড জনাথন সুইফট। আচ্ছা এদের সম্পর্কে একটু এখন রেফারেন্স যেতে চেয়েছে এদের সম্পর্কে বলতে হবে। ড্যানিয়েল ডেফো is the best known for his Robinson Crusoe একটা নভেল রয়েছে রবিনসন ক্রুশো and some other works of fiction like Moll Flanders and Roxana এগুলো তার লেখা। কোনগুলো?
তিনি সর্বাধিক পরিচিত, যেটার জন্য সব থেকে বেশি পরিচিত সেটা হচ্ছে রবিনসন ক্রুশো। এটা আপনারা থার্ড ইয়ারে পাবেন, থার্ড ইয়ারে আপনাদের আছে রবিনসন ক্রুশো, যে সে একটা আইল্যান্ডে ছিল অনেক বছর, মোটামুটি 28 বছর তিনি একটা আইল্যান্ডে অবস্থান করেছিল, একাই ছিল সেখানে। কিভাবে জীবন জীবিকা নির্বাহ করছে, কিভাবে সে সেখানে ছিল, এবং পরবর্তীতে সেখানে সে একটা সাম্রাজ্য বিস্তার করে ফেলছে, মানে সেখানকার সে প্রধান হয়ে গেছে, বা মানে ওই দ্বীপটা রাজা হয়ে গেছে, এরকম কিছু একটা বোঝাবে। থার্ড ইয়ারে উঠবেন পাবেন, খুব ইন্টারেস্টিং একটা নভেল, মানে এখান থেকে আপনাকে অনেক শিক্ষা দিবে বা শিক্ষা নিতে পারবেন আপনি। এবং মল ফ্লান্ডার্স এন্ড রুকসানা, এগুলো তার লেখা উপন্যাস ছিল। হিজ নন ফিকটিভ প্রোজ কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ প্যাম্পলেটস, অর্থাৎ পুস্তিকা আকারে তার প্রচুর সংখ্যক লেখালেখি বের হয়েছিল, পুস্তিকা, প্যাম্পলেট, ছোট বই হিসেবে। In Robinson Crusoe, for example, Daniel Defoe employs a realistic narrative style and carefully describes the protagonist's effort to survive on a deserted island, focusing on practical matters such as building shelter, hunting for food, and managing resource. আচ্ছা, খুব সুন্দর কথা, যে আসলে মূলত এই যে রবিনসন ক্রুশোর মধ্যে কি কি ছিল, ডিফো কি কি দেখেছে, employs the realistic narrative style, অর্থাৎ তিনি বাস্তব বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করেছিলেন, যে বাস্তবসম্মত বর্ণনামূলক ভাবে তিনি এগুলো ব্যাখ্যা করেছেন। কিভাবে? carefully describe and protagonist effort to survive, তিনি কিভাবে আসলে বেঁচে থাকার জন্য ইফোর্ট প্রদান করেছিল on a deserted island, অর্থাৎ একটা মরুভূমির মধ্যে, কেউ নির্জন দ্বীপের মধ্যে, ডিজার্টেড আইল্যান্ড, নির্জন দ্বীপে বেঁচে থাকার জন্য যে সে সার্ভাইভ করেছিল, কিভাবে, কি পরিমাণ প্রচেষ্টা করেছিল, সেই বিষয়টা তুলে ধরা হয়। ফোকাসিং অন প্র্যাকটিক্যাল ম্যাটার্স, এবং ফোকাসিং অন প্র্যাকটিক্যাল ম্যাটার্স, বাস্তবিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিভাবে তিনি সেগুলো নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করেছে, বাস্তব আমাকে বেঁচে থাকার জন্য কি করতে হবে কি না করতে হবে সেই বিষয়গুলা। অ্যাজ আ বিল্ডিং শেল্টার, তিনি তার ঘর কিভাবে নির্মাণ করলো, যা আমাকে বেঁচে থাকতে গেলে আমাকে অবশ্যই ঘর নির্মাণ করতে হবে, ঘর নির্মাণ করার পরে আমার উপর সেখানে আবার হামলা হতে পারে, সেটা থেকে আমাকে রক্ষা পেতে হলে কি করতে হবে, এই বিষয়গুলা কিভাবে বেঁচেছিল সেটা আপনার থার্ড ইয়ারে পাবেন। হান্টিং ফর ফুডস, কিভাবে সে খাবার কি করতো, শিকার করতো, খাবার শিকার করতো, সে খুব এমন ভাবে খাবার শিকার করতো যে তার কাছে যে বন্দুক ছিল, গোলা বারুদ ছিল, সেটা দিয়ে আসলে তাকে অনেক কতদিন পর্যন্ত থাকতে হবে সে তো জানে না। সে তখন কি করলো, খুব সরলতার সাথে, খুব সাবধানতার সাথে এই খাবার শিকার করা সেগুলো, ছাগল মারতেছিল সে, সেটা খেত। এক পর্যায়ে সে দেখা যাচ্ছে তার বারুদ কমে যাচ্ছে, বারুদ কমে গেলে তখন কি হবে, তখন তো আর খাবার শিকার করতে পারবে না, তখন তাকে না খেয়ে মরতে হবে। এই জন্য সে ওই যে ছাগল রয়েছে, ছাগল পালন করা শুরু করলো সে সময়। এবং একটা জাহাজ ছিল, যে জাহাজটা ভেঙে গেছিল, সেখান থেকে কিছু জব নিয়ে এসেছিল, জবের চাষ করে ওখানে। প্রথমত যখন চাষ করে বলতে মাটির মধ্যে দেয়, তখন আর হয় না, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম সময় রয়েছে যে কোন সময়টাতে সেটা ভালো হবে। ঠিক সেরকমই, যে প্রথমে যখন অসফল হয়ে গেল, দ্বিতীয়বার আবার তিনি সফল হয়ে গেল, এবং তিনি আবার নৌকা বানানোর যে প্রচেষ্টা, এখান থেকে চলে যাওয়ার, মানে এখান থেকে চলে যাবে, সে নৌকা বানাচ্ছে, কিন্তু সেটাও সে সফল হচ্ছে না। এই যে বিষয়গুলা রয়েছে, এই টোটাল বিষয়গুলা, এই যে ম্যানেজিং রিসোর্সেস, তার কি কি প্রয়োজন বিষয়গুলা, সেই বিষয়গুলা এই যে ইফোর্ট প্রদান করতো সে, মানে অতুলনীয় ভাবে সেটা বর্ণনাত্মক ভাবে তিনি এখানে উপস্থাপন করেছেন এই রবিনসন ক্রুশোর মধ্যে। আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, this emphasis on realism and প্র্যাকটিক্যালিটি, অর্থাৎ এখানে যে বাস্তবতা এবং ব্যবহারিকতার উপর জোর দিলেন তিনি, জোর দিয়েছেন, এমফাসাইজ, জোর দিয়েছেন on neoclassical value of reason and rationality, as well as a rejection of extravagant of
fantastical element of earlier literary periods অর্থাৎ এখানে তিনি আর্লিয়ার লিটারি পিরিয়ডস এর কথা বলছেন কি বলছেন সেটাকে আসলে রিজেকশন করেছেন সেই বিষয়টা অর্থাৎ এখানে যেটা বলতেছে বাস্তবতা এবং ব্যবহারিকতার উপর তিনি বেশি পরিমাণে জোর বা যুক্তি প্রদান করেন এবং যুক্তি এবং যুক্তিবাদের নিওক্লাসিক্যাল মূল্যকে তিনি প্রতিফলিত করেন রিফ্লেক্ট করেন বা সেই বিষয়গুলোকে নিওক্লাসিক্যাল যে মূল্যবোধ রয়েছে সেটাকে তিনি প্রতিফলিত করেন যুক্তি এবং যুক্তিবাদ দ্বারা as well as rejection the extravagant and fantastical element of earlier literary periods অর্থাৎ সেই সাথে তিনি পূর্ববর্তী যে সাহিত্যিক সময়ের অসামান্য এবং কল্পনাপ্রসূত উপাদানগুলো ছিল এগুলাকে তিনি কি করেন প্রত্যাখ্যান করেন রিজেক্ট করে দেন ক্লিয়ার জি ভাই মানে এখানে মূল কথাটা হলো এই যে ড্যানিয়েল ডিফো রয়েছে অর্থাৎ প্রোস এজ অফ প্রোস বলতেছে কেন এই প্রোজের মধ্যে এত সুন্দরভাবে একটা মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে বেঁচে থাকার তাগিদ কিভাবে বেঁচে থাকবে কিভাবে সবকিছু ম্যানেজ করবে মানে আসলে কি সম্ভব কিনা এইভাবে বেঁচে থাকা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বা তুলে ধরেছেন এটা এর আগে কখনো কেউ তুলে ধরতে পারেনি এই জন্যই এই সময়টাকে বলা হচ্ছে এজ অফ প্রোস আমার কথা কি বুঝতে পারছেন জি ভাইয়া এই সবাই কথা বলেন বুঝতে পারছেন কিনা জি ভাইয়া করছে নাকি না ভাইয়া এখনো ঘুম ধরে তো সমস্যা ওকে তার হাত একটু ধরেছে ভাইয়া পরীক্ষা সামনে এটা মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে ভাইয়া জ্বর এই জন্য অবস্থা আচ্ছা জোনাথন সুইফট কি বলছে সুইফট was a greatest prose satirist of England satirist বলতে আসলে স্যাটার ব্যঙ্গাত্মপূর্ণ যে বিষয়গুলা স্যাটার হচ্ছে একটা লিটারি ফর্ম এটা আসলে সমাজের যে ভাইসেস ফলিস অর্থাৎ সমাজের যে বিষয়গুলো রয়েছে খারাপ যে বিষয়গুলো রয়েছে এগুলোকে ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরার যে প্রসেসটা রয়েছে যেটার মাধ্যমে তুলে ধরা হয় উপহাস করা হয় এই স্যাটারের মাধ্যমে তো ইনি ছিলেন মূলত ইংল্যান্ডের একজন গ্রেট স্যাটারিস্ট Swift wrote a very large number of satire of who is the most important the Battle of the Books a tale of a tub and Gulliver's Travels এই যে কয়েকটা লেখার কথা বলা হলো যে তিনি আসলে মূলত এই সুইফট অনেক ব্যঙ্গাত্মক রচনা করেছিলেন যে ব্যঙ্গাত্মপূর্ণ রচনা স্যাটায়ার রচনা করেছিলেন তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এগুলা দ্য ব্যাটল অফ দ্য বুকস আ টেল অফ আ টপ এন্ড গালিভার ট্রাভেলস অর্থাৎ গালিভার ট্রাভেলস আপনাদের থার্ড ইয়ারে আছে রবিনসন ক্রুসো যেমন আছে না জি এই গালিভার ট্রাভেলসও আপনাদের থার্ড ইয়ারে আছে এখানে কি বলছে ভাই জি এটার মনে হয় একটা ছবি আছে জি গালিভার ট্রাভেলস এর মুভি আছে গালিভার ট্রাভেলস জি ভাই ওই যে বড় একটা মানুষ লিলিপুটের মধ্যে যায় লিলিপুটিয়ান হ্যাঁ জি ভাই হ্যাঁ ওইটা সেখানে যায় দেখি আমরা এখানে কি ভাই অ্যাকশন মুভি হ্যাঁ অ্যাকশন মুভি অ্যাকশন না এটা আসলে একজন ব্যক্তি মানে তাকে কাজ করতে পাঠায় একটা জায়গায় তো এমন একটা জায়গায় সে ভুল করে চলে আসে সেখানে মানুষজন 3 ইঞ্চি একটা মানুষ 3 ইঞ্চি করে এবং তাকে দেখে দৈত্য দানব মনে করে একটা মানুষ যে 3 ইঞ্চি এইজন্য তাকে দড়িতে বেঁধে দিয়ে তারপর গুলি করে নাকি অনেকগুলা হ্যাঁ ওই যে সিনেমাটা দেখছেন নদী এই হ্যাঁ সিনেমাটা দেখছি ভাইয়া জি ভাই ওই ছবিটাই ওই নৌকাগুলো তামিল সিনেমা না একসাথে না তামিল না এটা ইংলিশ আমি না ইংলিশ মুভি জি ভাই এটা এটা ইংলিশ ইংলিশ ও এরকম একটা তামিল দেখছিলাম তো এটা হচ্ছে না ইংলিশ বুঝছিলাম ওইটাই হচ্ছে আমাদের এই যে গালিভার ট্রাভেলস এর স্যাটার এই গালিভার ট্রাভেলস হচ্ছে জোনাথন সুইফটের স্যাটার আমি আগে জানলে ভালো মতো দেখতাম ভাইয়া
হ্যাঁ, আগে জানলে ভালো মতো দেখে রাখতাম। দেখবেন, এখন কি সমস্যা? ভাইয়া শোনেন, আসলে কি এই 3 ইঞ্চি লিলিপুট কি দুনিয়াতে আছে সম্ভব? এরকম বেশ কয়েকটা মুভি আমি দেখছিলাম। উপন্যাস, এটা কি উপন্যাস? উপন্যাসের ও, ডেফিনেশন কি? এটা কি নন ফিকশন না ফিকশন? নন ফিকশন। এটা নন ফিকশন, উপন্যাস নন ফিকশন। কে বললো এটা? দেখি চেহারাটা একটু। না ভাইয়া, ফিকশন ফিকশন ফিকশন, মাথা গোলাই গেছে। ফিকশন কি আর নন ফিকশন কি বলেন? কি বলবে ভাই? আমি বলবো না, ওই আপুই বলবে। ওই আপু বলবে। ফিকশন কি নন ফিকশন কি বলেন? ফিকশন হচ্ছে এই উপন্যাসগুলো, নন ফিকশন হচ্ছে এমনি থেকে মানে গল্প, এগুলোই তো হচ্ছে নন ফিকশন। গুড। আপনি ওই ফিকশন, তো কাল্পনিক ও বাস্তব। হ্যাঁ, আপনি ফিকশন এবং নন ফিকশন সম্পর্কে এখনো জানেন না, ভুলে গেছেন আপনি। মোট কথা হলো ভুলে ফিকশন গেছি, হচ্ছে নিজের লেখা, আপু ভুলে বায়োগ্রাফিক্যাল। গেছি। ইংলিশ ফিকশন হচ্ছে গল্প। ডেফিনিশনটা জানা নন ছিল কিন্তু ভুলে ফিকশনাল গেছি। ফার্স্ট ইয়ারে আমরা পড়ি নাই নন ফিকশনাল প্রোজ? জি ভাই, জি। জি ভাইয়া। ভাইয়া পড়ছি। নন ফিকশনাল প্রোজ গুলো পড়ি নাই। আর ফিকশনাল প্রোজ কি ছিল? হ্যাঁ স্টোরি, নভেল, পড়ছি। এগুলো ছিল মোটামুটি হচ্ছে ফিকশন, কাল্পনিক, কল্পনা থাকবে এখানে, কল্পনার ব্যবহার হবে এখানে। যেগুলো নন ফিকশন সেগুলোর মধ্যে কোনো ধরনের কল্পনা ব্যবহার করা হবে না, বাস্তব জীবন সম্পর্কে, বাস্তবতা এগুলো সম্পর্কে বাস্তব লেখা কাহিনী। হবে, সেগুলো হচ্ছে কি নন ফিকশন। তাহলে এখানে তো এটা কল্পনা ব্যবহার করেছেন, তিনি কাল্পনিক কিছু বিষয় ব্যবহার করেছেন, অর্থাৎ একটা সমাজের প্রতিচ্ছবিটাকে তুলে ধরেছেন, সেটা অবশ্যই কি হবে? ফিকশন হবে। এটা হচ্ছে একটা ফিকশন। তো এখানে কি বলছে দেখি আমরা। গালিভার ট্রাভেলস ইজ দ্য মোস্ট ফেমাস অফ সুইফট ইন, মানে এদের এইগুলোর মধ্যে সবথেকে গালিভার ট্রাভেলসটা হচ্ছে সবথেকে বেশি বিখ্যাত। ইন গালিভার ট্রাভেলস সুইফট ইউজ দ্য ফ্যান্টাস্টিক্যাল জার্নি অফ লেমুয়েল গালিভার টু various imaginary land and satires aspect the contemporary society and human nature। অর্থাৎ এখানে যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, কোন বিষয়টাকে আসলে তিনি স্যাটারাইজ করছেন, ব্যঙ্গাত্মকপূর্ণভাবে তুলে ধরেছেন, সেটা আমরা এখানে পাবো। যে এখানে মূলত এই যে তার যে গালিভারের যে জার্নিটা, অর্থাৎ ল্যামুয়েল গালিভার তার নাম, তার যে জার্নি, তার যে ভ্রমণটা ছিল, এই ভ্রমণটার মধ্যে বিভিন্ন ইমাজিনারি ল্যান্ডস, অর্থাৎ ইমাজিন কাল্পনিক অঞ্চল বা জায়গার মধ্যে তিনি ভ্রমণ করতেছেন, টু স্যাটারাইজ অ্যাসপেক্টস, অর্থাৎ এটার উপর ভিত্তি করে তিনি কি করেন, এই ব্যঙ্গাত্মক ব্যঙ্গ করেন, অফ কন্টেম্পোরারি সোসাইটি, অর্থাৎ তখনকার সমসাময়িক সমাজকে এবং হিউম্যান নেচার, মানুষের আচরণকে তিনি স্যাটায়ার করেন এই নভেলটার মাধ্যমে। Through this clever and often humorous critic, Swift explores the follies and vices of this time, such as political corruption, hypocrisy, and moral decay. এটার মাধ্যমে তিনি মূলত কি করতে চেয়েছিলেন? খুব চালাকিতার সাথে বা খুব হাস্যরসাত্মক ভাবে, সমালোচনার মাধ্যমে, চালাক চতুর ভাবে তিনি সে সময় মূর্খতা যে রয়েছে আমাদের, ফলিসিস, মূর্খতা, ভাইসেস মানে খারাপ কাজ, দুর্নীতি, পাপ যেটাকে, রাজনৈতিক দুর্নীতি এবং ভণ্ডামি যে রয়েছে, এগুলাকে তিনি কি করেছেন? নৈতিক অবক্ষয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। মানুষের মধ্যে যে নৈতিক অবক্ষয় ঘটেছে, মোরাল ডিকে, হিপোক্রেসি, ভণ্ডামি, কারাপশন, পলিটিক্যাল কারাপশন, রাজনৈতিক দুর্নীতি, এইগুলাকে তিনি স্যাটারাইজ করছেন। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে জনাথন সুইফট গেল। এখন আরেকটা তো আছে কি, রিজনটা আছে না? এটা এজ অফ প্রোজ গেল। তাহলে এখন রিজনটা কি? Writers of this age give much importance to reason, their modes of thinking and expressing, অর্থাৎ তারা তাদের এই যে লেখকরা, এই যুগের লেখকরা তাদের চিন্তা ভাবনা প্রকাশের পদ্ধতিকে যুক্তিকে বেশি গুরুত্ব দিয়েছিল। এটা তো অনেক আগে থেকেই বলতেছি আমি, যুক্তিকে এবং কি ইন্টেলেক্ট, বুদ্ধিকে বেশি গুরুত্ব দিয়েছিল। Reason is a cause of good sense, rationalism, intellect, wit and logic, but it is definitely against the excessive emotionalism, sentimentalism, extravagance, eccentricity, lack of realism, escapism,
অ্যান্ড ইভেন ইমাজিনেশন। অর্থাৎ ওই যে আমাদের রোমান্টিক এজের যে বৈশিষ্ট্যগুলা ছিল ওই বৈশিষ্ট্যগুলার কি বিরুদ্ধে বা টোটালি অপোজিট বিষয়গুলা তারা কি এগুলো বিষয়ের প্রতি কি ছিল বিরুদ্ধে ছিল। তার মানে আগে নিও ক্লাসিক্যাল এসেছিল। নিও ক্লাসিক্যালটা কি মূলত এই যে বিষয়গুলো রয়েছে ওয়েট আচ্ছা এই যে বিষয়গুলো রয়েছে কি বিষয়গুলা যে রিজন ইজ দ্য কজ অফ গুড সেন্স, অর্থাৎ এই যুক্তিটা হলো একটা ভালো জিনিস বা সুবুদ্ধি, রেশনালিজম যুক্তিবাদ, ইন্টেলেক্ট বুদ্ধি, উইট জ্ঞান, লজিক যুক্তি, বাট ইট ইজ ডেফিনেটলি অ্যাগেইনস্ট দ্য এক্সেসিভ ইমোশনালিজম। অর্থাৎ তারা কিন্তু ওই যে আমাদের ইমোশনটাকে বেশি গুরুত্ব দেয় নাই, এটার বিপক্ষে ছিল। সেন্টিমেন্টালিজম, এক্সট্রাভ্যাগেন্স, খামখেয়ালিপনা, লেক অফ রিয়ালিজম, মানে বাস্তবতার কি অভাব থাকবে, স্কেপিজম, পলায়নবাদ, এন্ড ইভেন ইমাজিনেশন, কল্পনার, এগুলা বিষয়কে খুব একটা গুরুত্ব দেয়নি, এগুলোর বিরুদ্ধে ছিল। বোঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। ইট ইজ ইজি টু সি। ভাই এখান থেকে বোঝা যাচ্ছে যে রোমান্টিক এজের যে ওই যে ফিচার রোমান্টিক এজের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেগুলো তো বিপরীত ছিল। আমরা রোমান্টিক এজে যখন পড়ি তখন কিন্তু আমরা পড়ছিলাম যে হ্যাঁ হ্যাঁ নিও ক্লাসিক্যালের যে বৈশিষ্ট্যগুলো আছে তার নিও ক্লাসিক্যালের বিপক্ষে ওরা গেছিল। নিও ক্লাসিক্যাল যেসব নিয়ম, লজিক, অর্ডার, রিজন ব্যবহার করতো এগুলোকে টোটালি উপেক্ষা করে তারা নতুন একটা ফর্ম গঠন করেছিল যেখানে কোনো ধরনের নিয়ম নাই, নিয়ম রুলস এন্ড রেগুলেশন নাই। তারা ইমাজিনেশন ব্যবহার করতেছে, তারা কল্পনাকে বেশি প্রাধান্য দিচ্ছে, তারা ফিলিংসকে বেশি প্রাধান্য দিচ্ছে, তারা ইমোশনকে বেশি প্রাধান্য দিচ্ছে, কিন্তু এখানে এসবের কোনো গুরুত্ব নাই। বুঝা গেছে? জি ভাই এইটাই আমি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে ভাই। It is easy to see that the 18th century reason was exalted to a shibboleth. অর্থাৎ সহজে দেখা যায় যে অষ্টাদশ শতাব্দীতে যুক্তি এবং এই জাস্ট আ সেকেন্ড, এটার অর্থটা আমার জানা নাই, একটু একটু জেনে নিতে হবে। shibboleth একটা নিয়ম। shibboleth বলতে আসলে নিয়ম, নীতি, প্রথা একটা, যেটাকে বলা হচ্ছে যে আসলে মূলত এটা সহজে দেখা যায় এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর যুক্তি এবং প্রথার মতো উন্নীত হয়েছিল। মানে এই যুক্তিটাকে বা রিজনটাকে একটা নিয়ম করে ফেলছিল তারা, যে তাদের লেখালেখির মধ্যে এই বিষয়গুলো অবশ্যই ইনক্লুড থাকবে। অল দ্য ইম্পর্টেন্ট রাইটার্স অফ দ্য এজ অফ সুইফট, পোপ and Dr. Johnson glorified reason both on the literary and critical work, and conversely made unreason and bad sense target of their satire. অর্থাৎ এখানে যে বিষয়টাকে বলতেছে যে যে পোপ ছিল, আলেকজান্ডার পোপ এবং তার অনুসারী যারা ছিল চিন্তা ভাবনা এবং প্রকাশের পদ্ধতি যুক্তিকে অনেক কি দিয়েছিল, বেশি গুরুত্ব দেন। যে এবং এই যুগের যে সুইফট ছিল, পোপ ছিল, জনসন ছিল, তাদের সাহিত্যিক এবং সমালোচনামূলক যে কাজে যুক্তিকে তারা কি করেছেন, বেশি প্রাধান্য দিয়েছেন। এবং অন্যদিকে বা বিপরীতভাবে আমরা যদি বলতে যাই, অযৌক্তিক এবং খারাপ অর্থকে, ব্যাড সেন্স, খারাপ ভাবে যে বিষয়গুলো রয়েছে এই জিনিসগুলোকে তারা ব্যঙ্গ স্যাটায়ারের মাধ্যমে তারা তুলে ধরেছেন। বোঝা গেছে? অযৌক্তিক সেন্স বলতে অযৌক্তিক যে জিনিসগুলো রয়েছে এগুলা বা সমাজের যে ভুল ভ্রান্তি গুলো ছিল এগুলো স্যাটায়ারের মাধ্যমে তারা তুলে ধরেছে। বোঝা গেছে? জি। অর্থাৎ এই ব্যক্তিরা জনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, ডক্টর স্যামুয়েল জনসন এরা মূলত এই রিজনটাকে কি গ্লোরিফাই করেছে, মহামানিত করেছে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি প্রশ্নটা। অর্থাৎ এখানে তিনটা বিষয় চেয়েছিল আমাদের, কি কি? এজ অফ রিজন, এজ অফ প্রোজ, তাই না? এবং রেফারেন্স চেয়েছিল কার? ভাই জি ভাই। ভাই ওই থিয়েটারটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো। কি
মানে এই যে স্যাটায়ার স্যাটায়ার জি ভাই, একটু মানে বাংলায় বললে আমাদের আমার জন্য স্যাটায়ার ভালো হলো হতো একটু। সমাজের ভুল ভ্রান্তি যে বিষয়গুলো রয়েছে, খারাপ অপকর্ম যে বিষয়গুলো রয়েছে, সমাজের যে সব খারাপ কাজগুলো রয়েছে, এগুলাকে এই স্যাটায়ারের মাধ্যমে, এই যে স্যাটায়ার রয়েছে, বিদ্রূপ ভাবে তুলে ধরার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে স্যাটায়ার। সমাজের ভুল ভ্রান্তি অপকর্ম যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সমাজে যত ভুল কাজ রয়েছে, এগুলাকে তুলে ধরা হয় কিসের মাধ্যমে? এই স্যাটায়ারের মাধ্যমে। অর্থাৎ সরাসরি তো আমি বলতে পারবো না এই মানুষটা খারাপ, এই মানুষটা খারাপ, তাই না? এটা আসলে ব্যঙ্গাত্মকমূলক ভাবে, হাস্যরসাত্মক ভাবে সমাজের এই খারাপ দিকগুলোকে তুলে ধরার যে প্রক্রিয়াটা রয়েছে, সেটা স্যাটায়ারের মাধ্যমে করা হয়, বা সেটাই হচ্ছে স্যাটায়ার। জি ভাই, বুঝতে পারছি এখন। আচ্ছা, নাও তাহলে এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি সবাই? একটু কথা বলি আমরা। জি ভাইয়া। জি ভাই তারপরে কি আছে আমাদের? give a brief account of satire in 18th century with reference Pope and Dryden। তাহলে স্যাটায়ার যে তারা প্রকাশ করেছিল, সেটা আমরা এখন রেফারেন্স এখানে চাইছে পোপ এবং ড্রাইডেন। দেখি আমরা তাহলে এখানে স্যাটায়ার বিষয়টা আসবে সবকিছু। দি স্যাটায়ার ইজ এ জার্নাল অফ লিটারেচার। এটা হচ্ছে একটা কি, সাহিত্যের একটা ধারা বলতে পারি, বা সাহিত্যের একটা অংশ। ইন হুইচ ভাইসেস অর্থাৎ সমাজে যেখানে ভাইস বলতে ত্রুটি, ফলেস মূর্খতা, অ্যাবিউসেস অর্থাৎ যেটা খারাপ বিষয়গুলো রয়েছে, এবং শর্টকামিংস এবং ত্রুটিগুলো রয়েছে, আর এক্সপোজ বাই রিডিকুলিং দ্যাম উইথ দ্য এম অফ কারেকশন। অর্থাৎ এখানে সংশোধনের এই যে ভুল ভ্রান্তি যে বিষয়গুলো রয়েছে, মূর্খতা, খারাপ কাজগুলো রয়েছে, এগুলা এই ত্রুটিগুলা যে রয়েছে, এগুলা সংশোধনের লক্ষ্যে উপহাস করে উন্মোচিত হয় এই স্যাটায়ারের মাধ্যমে। অর্থাৎ এগুলাকে একটা কি দিবে, এগুলো সম্পর্কে আলোচনা করবে, আলোচনা করে ফাইনালি একটা কি দিবে, আপনাকে সলিউশন দিবে, কারেকশন। এটাই হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ারের মাধ্যমে এই কাজটা করা হয়। ত্রুটি 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 ইট মে বি ইন প্রোজ অর ইন ভার্স। এটা অবশ্যই কি হতে হবে? প্রোজের মাধ্যমে হতে পারে, মেবি হতে পারে, অথবা ভার্সেও হতে পারে। এটা কবিতার মাধ্যমে হতে পারে, প্রোজের মাধ্যমে হতে পারে। Satire was the most popular literary tool that was utilized by writers of 18th century। অর্থাৎ এই যে 18th centuryতে এই স্যাটায়ারটাকে খুব বেশি পরিমাণে সাহিত্যিক একটা যন্ত্র বা টুল হিসেবে খুব বেশি পরিমাণে ব্যবহার করতো হচ্ছে আমাদের এই সময়কার 18th century যে রাইটার ছিল তারা। Satire in the 18th century flourished as a powerful literary tool for social critic and commentary। অর্থাৎ এই যে স্যাটায়ারটা 18th centuryতে খুব শক্তিশালী ভাবে সাহিত্যিক একটা যন্ত্র হিসেবে যে সমাজের সমালোচনা এবং সমসাময়িক যে অবস্থাগুলো রয়েছে, সেটা এই স্যাটায়ারের মাধ্যমে প্রকাশ করত বা উন্মোচিত করত। With the help of satire, writers were better able to educate the public thought through literature। অর্থাৎ আচ্ছা কি বলছে, আচ্ছা এখানে বলছে উইথ দ্য হেল্প অফ স্যাটায়ার, এই উইথ দ্য হেল্প, আচ্ছা এই স্যাটায়ারের সাহায্যে লেখকরা কি করেছিল? রাইটার্স ওয়ার বেটার এবল টু এডুকেট দ্য পাবলিক থ্রু লিটারেচার। মানে এই স্যাটায়ারটা হচ্ছে কি লিটারেচারের একটা অংশ। এই স্যাটায়ারটার সাহায্যে লিটারেচারের অংশ হিসেবে পাবলিকদেরকে এই জিনিসগুলাতে বোঝাতে বা এডুকেট, তাদেরকে শিক্ষা দিতে এটা খুব অবদান রেখেছিল। এক্সাক্ট মিনিংটা এটা না, আসলে এক্সাক্ট মিনিংটা এরকম, লেখকরা এখানে সাহিত্যের মাধ্যমে জনসাধারণকে আরো ভালোভাবে শিক্ষিত করতে সক্ষম হয়েছিল বা করেছিল লিটারেচারের মাধ্যমে, কারণ এটা তো লিটারেচারের অংশ, এবং এখানে এটার মাধ্যমে আসলে সেটার মধ্যে মানুষজনকে শিক্ষা দিচ্ছিল। ইট ফাংশন, বুঝতে পারছেন? ইটস ফাংশনস ওয়াজ টু অ্যাকনলেজ স্যাটায়ারের সাহায্যে লিটারেচারটা ভালোভাবে বোঝাইছে, এটাই। কোনটা? মানে স্যাটায়ারের সাহায্যে আসলে লিটারেচারটাকে ভালোভাবে বোঝাইতে সক্ষম হয়েছিল। জি, মানুষদেরকে শিক্ষা দিচ্ছিল যে এই কাজগুলো, সমাজের এই খারাপ কাজগুলো, এগুলো করা যাবে না, এগুলোকে
এগুলো মানুষজন এভাবে গ্রহণ করতেছে, এই জিনিসগুলোকে বাদ দিতে হবে, এগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। It functions was to acknowledge a problem in society and attempt to reform the problem in a comical manner while still educating the people. অর্থাৎ এখানে এর কাজ ছিল সমাজের যে একটা সমস্যা, এই সমস্যাটাকে মার্ক করা বা স্বীকার করা এবং জনসাধারণকে শিক্ষিত করার সময় বা বোঝানোর সময় একটা হাস্যকর পদ্ধতিতে সমস্যাটি সংস্কার করার চেষ্টা করা। অর্থাৎ আপনাকে তো হার্স্ট ওরা কঠিন ভাবে বলতে পারতেছে না, এবং এমন ভাবে হাস্যরসাত্মক ভাবে আপনাকে তুলে ধরে এবং সেটা সমাধান করার চেষ্টা করা হবে। বোঝা গেছে? মানুষদেরকে শিক্ষা দেবে কমিক্যাল ম্যানার, অর্থাৎ হাস্যরসাত্মক ভাবে। Two towering figures who significantly contributed to the development and refinement of satire during this period were Alexander Pope and John Dryden. এবং এই সময়ের মধ্যে এই যে স্যাটায়ারের যে বিকাশ রয়েছে এবং যার পরিমার্জনে উল্লেখযোগ্য অবদান রেখেছিল তারা দুইজন গ্রেটেস্ট ব্যক্তি হলো আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেন। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, satire was especially prevalent in Augustan age due to the eras of political conflicts. অর্থাৎ এই যুগের সবথেকে রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছিল, পলিটিক্যাল কনফ্লিক্টস, রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছিল অগাস্টান এজে, যেটা মূলত আমরা জানি দুইটা ইংল্যান্ডের রাজনৈতিক দল হচ্ছে কি হুইগ ভার্সেস টরিস। দুইটা দল ছিল, হুইগ দল আর একটা হচ্ছে টরি। এই দুইটা হচ্ছে কি পলিটিক্যাল পার্টি। এবং আরো যে বিষয়গুলো সমস্যা ছিল রিলিজিয়াস কনফ্লিক্টস, অর্থাৎ ধর্মীয় যে দ্বন্দ্ব ছিল কাদের মধ্যে, ক্যাথলিক ভার্সেস প্রোটেস্ট্যান্ট, অর্থাৎ ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে দ্বন্দ্ব সেগুলা, লিটারি কনফ্লিক্ট সাহিত্যিক যে দ্বন্দ্ব ছিল সেগুলা, এন্ড সোশ্যাল কারাপশন সমাজের দুর্নীতি ছিল, এইগুলা খুব সুন্দরভাবে এই অগাস্টানে যে এই বিষয়গুলোকে এই স্যাটায়ারের মাধ্যমে কি করা হতো, উপস্থাপন করা হতো, বোঝানো হতো। No one was safe from the satirist's mighty pens, and many satirists were extremely creative and literary in their ridicule too. অর্থাৎ এখানে বলতেছে যে এই যে স্যাটায়ারিস্ট যারা ছিল এদের যে শক্তিশালী, তারা যে লেখালেখি করতো সাহিত্যের অংশে পেন যারা লেখালেখি করতো, কেউ নিরাপদ ছিল না, আসলে কেউ সেফ ছিল না, সবাইকে নিয়ে মূলত লেখালেখি করতো। অনেক ব্যঙ্গাত্মক, তাদেরকে উপহাসের ক্ষেত্রেও অত্যন্ত সৃজনশীল এবং সাহিত্য ছিল, মানে খুব ক্রিয়েটিভ ভাবে সৃজনশীল ভাবে সেগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরতো। এই ছিল মোটামুটি স্যাটায়ার। দেন জন ড্রাইডেন কি আছে, আর কতটুকু আছে, আচ্ছা বেশি না, তাড়াতাড়ি যাব। জন ড্রাইডেন সম্পর্কে বলছি। জন ড্রাইডেন often regarded as the father of literary criticism. জন ড্রাইডেনকে বলা হচ্ছে ফাদার অফ সমালোচক, অর্থাৎ লিটারি ক্রিটিসিজমের, সাহিত্যের সমালোচক, ইংরেজি সাহিত্যের সমালোচকের জনক বলা হচ্ছে। ওয়াজ দ্য মাস্টার অফ স্যাটারিক্যাল ভার্স, অর্থাৎ তিনি কিন্তু ভার্সের কথা বলছে। ভার্স বলতে কি বুঝি আমরা? কবিতা বা পদ্য, অর্থাৎ তিনি তার কবিতার মধ্যে স্যাটায়ার ব্যবহার করার মাস্টার ছিল। ইন ওয়ার্কস লাইক অ্যাবসালম এন্ড একিটোফেল, আপনারা এটা অ্যাবসালম এন্ড একিটোফেল মোস্ট প্রবাবলি ফোর্থ ইয়ারে পাবেন। কোথায় পাবেন? ফোর্থ ইয়ারে। এই অ্যাবসালম এন্ড একিটোফেল এটা সম্পর্কে আলোচনা আছে বিস্তারিত। অ্যাবসালম এন্ড একিটোফেল এন্ড ম্যাকফ্লেকনোই Dryden employed satire to address political and social issues of his time. অর্থাৎ এই যে দুইটা রয়েছে তার স্যাটায়ার কবিতা রয়েছে, এইগুলোর মাধ্যমে তিনি কি করেছেন, পলিটিক্যাল এন্ড সোশ্যাল ইস্যু অফ হিজ টাইম, ওই সময়ের যে রাজনৈতিক এবং সামাজিক সমস্যাগুলো ছিল এই সময়গুলোকে তিনি তুলে ধরেছেন। Absalom and Achitophel is the political allegory that satire is the political landscape of the 17th century England. অর্থাৎ এই Absalom and Achitophel একটা পলিটিক্যাল অ্যালিগরি, পলিটিক্যাল যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো 17th century ইংল্যান্ডের মধ্যে সেগুলো তিনি এগুলো কি করছেন, স্যাটায়ারাইজ করছেন বা বিদ্রুপ করেছেন, পার্টিকুলারলি দ্য exclusion crisis and the political intrigue surrounding it. অর্থাৎ এখানে বলতেছে যে রাজনৈতিক যে অবস্থা ছিল এবং বিশেষ করে যে রাজনৈতিক চক্রান্ত গুলা ছিল এই জিনিসগুলাকে তিনি মূলত এই তার অ্যাবসালম এন্ড একিটোফেলের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন।
Dryden uses biblical allusion and vivid characterization and lampoon contemporary figures such as the Duke of Monmouth and the Earl of Salisbury and to criticize their action and motivations. অর্থাৎ এখানে বলতেছে ডাইডেন এখানে বিবলিক্যাল অ্যালুশন বলতে আমরা যে জিনিসটাকে নরমালি বুঝি, অ্যালুশন বলতে আসলে কি কোনো কিছু রেফারেন্স দেওয়া, কোনো কিছুর রেফারেন্স দেওয়া। রেফারেন্স বলতে আসলে কোনো ব্যক্তির হতে পারে, কোনো হিস্টোরিক্যাল প্লেস হতে পারে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। অ্যালুশন হচ্ছে কি একটা লিটারি টার্ম যেটা মূলত কোনো ব্যক্তির রেফারেন্স ব্যবহার করতে পারে, কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনার রেফারেন্স হতে পারে, এগুলো হচ্ছে অ্যালুশন। তো এখানে মূলত এই ড্রাইডেন খুব সুন্দরভাবে তিনি এই যে তার যে অ্যাবসালম এন্ড এগ্রিফুল রয়েছে, এখানে তিনি এই ডিউক অফ মনমাউথ যে ব্যক্তির কথা বলা হয়েছে তার রেফারেন্স দিয়েছিল আর্ল অফ সেলসবুরি। তিনি ছিলেন আর্ল অফ সেলসবুরি and criticize their action and motivation, এবং তারা যে কাজগুলো করতো আসলে এই অ্যাবসালম এন্ড এগ্রিফুল আপনাদের রিপন ভাইয়া ক্লাস নেয় এবং এই রিপন ভাই আপনাদের এগুলো খুব ডিটেইলস আপনাদের বলতে পারবে, খুব ডিটেইলি। আমি যদি পড়ছি খুব একটা আমার এখন সব বিষয়গুলো মনে নেই, এই জন্য আমি বলতেছি না কাহিনীটা। সব বিষয়গুলো মনে থাকলে আমি ক্লিয়ারলি বলতাম বিষয়টা। আসলে এখানে বিবলিক্যাল ক্যারেক্টার গুলো ব্যবহার করা হতো, অর্থাৎ আমার যতটুকু মনে পড়তেছে এখানে তাদের একজনের কি কাজ করছিল, তারা যে সমাজে বা কার প্রতি কার কেমন চিন্তা ভাবনা, মানে মোটামুটি এই বিষয়গুলোই ছিল। এখানে অ্যালুশন বিবলিক্যাল ক্যারেক্টার গুলাকে তুলে ধরা হতো, অর্থাৎ কি বলে মানে বেশ কিছু ঘটনা রয়েছে, আমার সম্পূর্ণ মনে নেই এই জন্য বলতে পারতেছি না। তো এই যে তাদের যে ক্যারেক্টার গুলো রয়েছে, কন্টেম্পোরারি ফিগার্স, ল্যাম্প ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়ন, যে ভিন্ন ভিন্ন চরিত্র, একজন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে, অর্থাৎ তার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলা ক্রিটিসাইজ করেছিল এবং তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো ক্রিটিসাইজ করেছে এবং তাদের যে মোটিভেশন গুলো রয়েছে এগুলাকেও ক্রিটিসাইজ করেছে। বোঝা গেছে বিষয়টা? এগুলো সমালোচনা করছে, তাদের কাজকর্ম ক্রিয়াকলাপ যেগুলো ছিল এগুলো সমালোচনা। আচ্ছা, এই জন ড্রাইডেন গেল। আলেকজান্ডার পোপ, a central figure of the Augustan age of English literature, ইংলিশ লিটারেচার একজন কেন্দ্রীয় একটা চরিত্র, is perhaps best known for his satirical masterpiece The Rape of the Lock। এটাও আপনারা ফোর্থ ইয়ারে পাবেন। এই রেপ অফ দ্য লক একটা স্যাটারিক্যাল মাস্টারপিস এই আলেকজান্ডার পোপের, এটা আপনারা ফোর্থ ইয়ারে পাবেন। এটা হচ্ছে mock heroic poem। In this mock heroic poem, Pope satirized the frivolous social custom and trivialities of the aristocratic society of this time. But যেখানে পোপ মূলত যেটাকে বেশি স্যাটায়ার করছে, ব্যঙ্গাত্মকপূর্ণ ভাবে তুলে ধরেছেন সেটা হচ্ছে সোশ্যাল কাস্টম, সমাজের যে প্রথাগুলো রয়েছে, নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলাকে, এবং অ্যারিস্টোক্রেটিক সোসাইটি অফ দিস টাইম, অ্যারিস্টোক্রেটিক সোসাইটি অফ দিস টাইম, এবং সমাজের যে অভিজাত সমাজের যে তুচ্ছ সামাজিক রাজনীতি রয়েছে এই বিষয়গুলোকে তিনি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ বিষয়টা শুনেন, সমাজের নিয়ম কানুন এবং অ্যারিস্টোক্রেটিক সোসাইটির যে নিয়ম নীতিগুলো রয়েছে, তারা যে আচরণগুলো করতো, তাদের যে ব্যবহার, তারা যে ম্যানার, এই বিষয়গুলোকে নিয়ে স্যাটারাইজ করছেন দ্য রেপ অফ দ্য লকের মধ্যে। Through this witty and ironic portrayal of the trivial incident of Belinda's lost lock of hair, Pope exposes the vanity, shallowness and moral decadence of the upper classes। অর্থাৎ এখানে একটা ক্যারেক্টার হয়েছিল, নাম হচ্ছে বেলিন্ডা। এই যে রেপ অফ দ্য লক, তার চুল কেটে ফেলা হয়েছিল, এরকমটা কিছু একটা বোঝাবে। এটা আপনাদের রিপন ভাই ক্লাস নেবে ফোর্থ ইয়ারে, বিস্তারিত আলোচনা জানতে পারবেন। তো এখানে মূলত এই ক্যারেক্টারটাকে নিয়ে মূলত ঘটনা, মানে তার সাথে খুব খারাপ আচরণ করা হয়, তার সাথে খুব বাজে আচরণ করা হয়। তো এইটা নিয়ে মূলত তুলে ধরা হয়েছে পুরা এই যে আমাদের দ্য রেপ অফ দ্য লকের মধ্যে। অর্থাৎ বেলিন্ডার যে এই যে দ্য রেপ অফ দ্য লক, চুল কেটে ফেলা হলো, এই তুচ্ছ ঘটনাকে মানে খুব মজাদার ভাবে, খুব বিদ্রুপাত্মক ভাবে চিত্রায়নের মাধ্যমে বা তুলে ধরার মাধ্যমে পোপ তার শ্রেণীর যে অর্থাৎ মানুষের মধ্যে যে অসারতা রয়েছে, অগভীরতা রয়েছে এবং নৈতিক অবক্ষয় রয়েছে, এই বিষয়গুলো তিনি এখানে প্রকাশ করেছেন। পোপ স্যাটারাইজ
is characterized by knee observation, sharp wit, and elegant words, making the Rape of Lock a classic example of satirical literature. ক্লাসিক, এখানে ক্লাসিক বলতে আসলে কি বোঝাচ্ছে বলেন দেখি? ওই ক্লাসিক বোঝাচ্ছে না, এখানে ক্লাসিক বলতে আসলে কি বোঝাচ্ছে? খুব ভালো, বেস্ট, বুঝতে পারছেন? অর্থাৎ এই যে র্যাপ অফ দ্য লক, উন্নত কিছু। হ্যাঁ উন্নত কিছু, খুব ভালো। তার যে পর্যবেক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধি এবং মার্জিত শ্লোক দ্বারা চিত্র হয়েছে এই রেপ অফ দ্য লক এবং ব্যঙ্গাত্মক সাহিত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন এই আলেকজান্ডার পোপ। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। And now, both Dryden and Pope use satire as a means of social criticism and commentary, employing various literary devices such as irony, exaggeration, and wit to expose the follies and vices of their contemporaries. অর্থাৎ এই দুইজন ব্যক্তি মূলত কি সামাজিক আলোচনা, সামাজিক সমালোচনা এবং তাদের যে ভাষার একটি মাধ্যম ছিল ব্যঙ্গ করেছেন, যেটা মূলত সমসাময়িক কন্টেম্পোরারি সমসাময়িক যে মূর্খতামূলগুলো ছিল, যে পাপ কাজগুলো ছিল, খারাপ কাজগুলো ছিল, প্রকাশ করার জন্য বিদ্রুপ করত, অতিরঞ্জিত করত এবং বুদ্ধির মতো বিভিন্ন সাহিত্যিক ডিভাইস ব্যবহার করেছিল। অর্থাৎ এইগুলো প্রকাশ করার জন্য তারা এই বিষয়গুলা ব্যবহার করেছিল। কি কি? আইরনি, exaggeration, and wit, expose the follies and vices of their contemporaries. অর্থাৎ সেই সময়ের সমসাময়িক যে দুর্নীতি, ধরেন বলা যায় যে ভাইসেস, পাপ কাজ, ফলিস, মূর্খতামি ছিল, এগুলাকে প্রকাশ করার জন্য এগুলো আইরনি, এক্সাজারেশন, উইট ব্যবহার করেছেন। Their works reflect the cultural and intellectual climate of the 18th century, marked by the growing emphasis on reason, rationality, and moral rectitude. অর্থাৎ এখানে বলতেছে তিনি যে তাদের কাজগুলো অষ্টাদশ শতাব্দীর সাংস্কৃতিক এবং যে জলবায়ু বা ওই সময়টাকে বোঝাচ্ছে, যেটা প্রতিফলিত করে, ওই সময়টাকে প্রতিফলিত করে, যা যৌক্তিকতা এবং নৈতিক শুদ্ধতার উপর ক্রমবর্ধমান জোর দ্বারা চিহ্নিত করা হয়। Through their satirical writings, তাদের satirical writing এর মাধ্যমে Dryden and Pope engaged with important social and political issues of their time, contributing to the development of satire as a respected and influential literary genre. অর্থাৎ এই যে তাদের যে ব্যঙ্গাত্মক লেখার মাধ্যমে ড্রাইডেন এবং পোপ তাদের সময়ের গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক সমস্যাগুলোর সাথে জড়িত ছিল, এগুলাকে খুব প্রভাবশালী সাহিত্যের ধারা হিসেবে ব্যঙ্গের বিকাশে অবদান রেখেছিল। অর্থাৎ সেই সময়কার যে সমস্যাগুলো ছিল, সোশ্যাল এন্ড পলিটিক্যাল ইস্যুস গুলা ছিল, এই ইস্যুগুলাকে খুব সুন্দরভাবে এই স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরার একটা, মানে এই স্যাটায়ার অ্যাজ আ রেসপেক্টেড এন্ড ইনফ্লুয়েন্সিয়াল লিটারেরি জার্নাল, অর্থাৎ এই স্যাটায়ারের উন্নতির জন্য, বিকাশের জন্য এই সোশ্যাল এবং পলিটিক্যাল ইস্যুগুলা যে ছিল, এগুলো খুব ভালো অবদান রেখেছিল। বোঝা গেছে? জি ভাইয়া। এই মোটামুটি 3টা প্রশ্ন আমরা আলোচনা করি। এই 3টা প্রশ্ন আলোচনা করলাম। খুব বেশি কথা বলবো না, একটু আমার তাড়া আছে, একটু কাজ আছে। কারো কোনো ভাই আগের দিনের মতো বলেন, আগের দিনের মতো হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা একটু বলে দিয়ে যান। সরি, আগের দিন যেরকম 3টা প্রশ্নের মধ্যে 2টা বেশি ইম্পর্টেন্ট সেটা বলেছিলাম না, আজকে একটু ওইরকম বললে ভালো হবে। আমার কাছে সেট সাজেশনটাও নেই, প্রশ্নটা দেখতে হবে আগে, তারপরে আমি নেক্সট ক্লাসে বলি। ভাইয়া শর্ট সাজেশন দিছে, সেটার থেকে পড়াচ্ছেন, আপনি সবগুলাই পড়াচ্ছেন? শর্ট সাজেশন থেকে তো আমি বলছিলাম যে কি কি প্রশ্ন নাই সেগুলো আমাকে একটু কাইন্ডলি একজন মেসেজ করে দিবেন। সেই কাজটা তো পারেননি এখন পর্যন্ত। না, শুধু যে মানে শর্ট সাজেশনে যে প্রশ্নগুলো দিচ্ছে ওগুলাই পড়াচ্ছেন নাকি বাড়তিও কিছু পড়াচ্ছেন? আমরা ব্রড সাজেশন যেটা প্রথম থেকে দেওয়া হয়েছে সেই সাজেশন অনুযায়ী পড়াচ্ছি, সবগুলোই পড়াচ্ছি। দেন তারপরে যদি সময় পাই তাহলে সব নিয়ে আলোচনা করব। জি ভাই। ফিচারটা গুরুত্বপূর্ণ এবং পোপ এবং ড্রাইডেন এটা গুরুত্বপূর্ণ, পড়তে পারেন।
ওকে, কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে, ভাইয়া লিটারেচারের কি ব্রিফ গুলো দেওয়া হয়েছে? লিটারেচারে ব্রিফ, ব্রিফ কি দাগায়? ব্রিফ দাগায় চাচ্ছেন নাকি? জি ভাইয়া, জি ভাই, ওগুলো কি দিলে দেওয়া ভালো হয়েছে? হতো। শুধু তো বোর্ড গুলো পাইছি। ব্রিফ কোশ্চেন কেউ দাগায় দেয়? ভাই সামনের বার তো রিপন ভাই দিয়েছিল ওই যে পোয়েট্রি, একে 12টার মধ্যে 12টাই আসছিল। ওমা, 12টার মধ্যে 12টাই আসছে। জি ভাই, শোনেন, ব্রিফ ভাইয়া ওই যে রোমান্টিক ফার্স্ট নিয়েছি। পাইছি। ব্রিফ কোশ্চেন ধরেন আপনাকে যেগুলো দাগায় দিলাম সেগুলোই পড়লেন, আপনি মুখস্থ করলেন, কমন পড়লো না, তখন ব্রিফ কোশ্চেন নিয়ে বলা যায়? ব্রিফ কোশ্চেনে হচ্ছে প্যাটার্ন, আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেন, ভালোভাবে সলভ করেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে দেখতে পাবেন ওখানে 5 থেকে 6টা প্রশ্ন আপনার ইজিলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই আসছে। এগুলো সলভ করেন, আগে কমপ্লিট করেন, তাহলে দেখবেন নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। ভাইয়া মানে গত বছর কোনো প্রশ্ন যদি সি পার্টে আসে, ওই সেম প্রশ্ন কি মানে এবছর ধরেন বি পার্টে আসতে পারে? হ্যাঁ, খুবই সম্ভাবনা আছে। যদি সি পার্টে আসে তাহলে বি পার্টে আসার সম্ভাবনা আছে, আর যদি বি পার্টে আসে সি পার্টে আসার সম্ভাবনা আছে। এভাবেই তো কোশ্চেন গুলো হয়, যে এবার এটা ব্রড হিসেবে দিয়েছি, এবার এটা শর্ট হিসেবে দিব, লক্ষ্য করলে বুঝতে পারবেন। জি ভাইয়া, ওই ওকে, জন্য জিজ্ঞেস বেশি করলাম। কথা বলবো না আর আজকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। ওকে, ওকে ভাই, গুড নাইট।